Hello everyone, so this is the third lecture on chapter 24 applications of radioactivity. আমরা previous দুইটা lecture first lecture যে application of radioactivity in medical purposes, then second lecture industrial purpose and carbon dating or radioactive dating এর basics গুলি আমরা দেখে রাখছিলাম। এখন আজকের লেকচারে আমরা ফার্স্টে দেখব যে এই যে আমাদের কার্বন 14 যে ক্রিয়েট হয়, ওকে, কার্বন 14 আমাদের অ্যাটমসফিয়ারে অ্যাকচুয়ালি কিভাবে পাওয়া যায় আর কার্বন 14 কিভাবে ক্রিয়েট হয় ওইটার একটা প্রসিডিওর দেখব। আমাদের অন্য প্রসেসেও এরকম কার্বন 14 আসে, বাট মেইনলি একটা স্পেসিফিক রিজনে কার্বন 14 আমাদের অ্যাটমসফিয়ারে এক্সিস্ট করে। অ্যান্ড এইটার জন্য ইফ ইউ পিপল রিমেম্বার যে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলতে একটা রেডিয়েশনের কথা বলছিলাম। হোয়াট ওয়াজ দ্যাট? যে যদিও আমাদের কোনো সোর্স আশেপাশে না থাকে, স্টিল দেয়ার ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ রেডিয়েশন প্রেজেন্ট এভরি টাইম অ্যারাউন্ড আস, দ্যাট ইজ ডিউ টু ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এখন এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনগুলির অনেকগুলি সোর্স আমরা পড়েছি, যে ন্যাচারাল সোর্সেসও আছে প্লাস আর্টিফিশিয়াল সোর্সেসও আছে। অ্যান্ড ন্যাচারাল সোর্সের মধ্যে একটা সোর্স ছিল কসমিক রেইস। অলরাইট, এই যে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের যে টার্মটা পড়েছিলাম ওভার হিয়ার, মোস্ট প্রবাবলি yes, এই যে রেডিয়েশন অ্যান্ড হাফ লাইফ এই চ্যাপ্টারটার মধ্যে উই টকড অ্যাবাউট ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। সো এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের একটা কন্ট্রিবিউটর ছিল কে? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের একটা কন্ট্রিবিউটর ছিল কসমিক রেস। সো এখন এই কসমিক রে কিভাবে কার্বন 14 ক্রিয়েট করে ওই ব্যাপারটা আমরা দেখব। নাও হোয়াট আর কসমিক রে? কসমিক মানে, কসমিকের বাংলা, তোমরা যারা বাংলা অনেক ভালো তোমাদের এটা জানার কথা। কসমিক মানে হলো মহাজাগতিক। অলরাইট, যে স্পেস থেকে যেটা আসে, কসমোস থেকে যেটা আসে এটাকে বলে কসমিক। সো তাহলে কসমিক রেডিয়েশন, সো হোয়াট ইজ দ্যাট? আমাদের সান কি করে? সান কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন, সে যে সোলার উইন্ড হয় কতগুলা, তো ওখানের থেকে কতগুলা কি আসে, এরকম আমাদের কসমিক রেডিয়েশন সে রিলিজ করে। কসমিক রেডিয়েশন অ্যাকচুয়ালি কিছুই না, ইট ইজ জাস্ট আ রেইন অফ নিউট্রনস। অলরাইট, কসমিক রেডিয়েশনটা কি? কসমিক রেডিয়েশন হলো নিউট্রনের বৃষ্টি। ওকে, সো কসমিক রেডিয়েশন হলো নিউট্রনের বৃষ্টি। সো এখন এই কসমিক রেডিয়েশন যখন নাকি আমাদের কি হবে, আর্থের অ্যাটমসফিয়ারে এন্টার করবে, তা এখন আর্থের অ্যাটমসফিয়ারে সবচেয়ে অ্যাবান্ডেন্ট গ্যাস কোনটা? আমাদের যে গ্যাসগুলো পাওয়া যায় অ্যাটমসফিয়ারে সবচেয়ে অ্যাবান্ডেন্ট গ্যাস কোনটা? নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেন মেক্স আপ 78% অফ দ্য গ্যাস দ্যাট উই হ্যাভ। সো তাহলে এখানের মধ্যে নাইট্রোজেনকে সে এসে কি করবে? when the cosmic ray actually enters the atmosphere, the most likely gas it will collide with, or the most likely gas it will encounter will be nitrogen gas. So তাহলে সে নাইট্রোজেনের সাথে কোলাইড করে। what happens? কসমিক রে কি? কসমিক রে হলো নিউট্রনের বৃষ্টি। সো তাহলে এই নিউট্রন, অনেক অনেক বিলিয়ন্স বিলিয়ন্স ট্রিলিয়ন্স ট্রিলিয়ন্স নিউট্রন কি করতেছে? ইট ইজ রেইনিং ডাউন অন আওয়ার অ্যাটমসফিয়ার। যে স্পেস থেকে আর কসমস থেকে এরকম কি করতেছে? নিউট্রন বৃষ্টির মতো অ্যাটমসফিয়ারে এন্টার করতেছে। নাও লেটস ড্র আ নিউক্লিয়াস অফ নাইট্রোজেন। এখন নাইট্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে দেয়ার উইল বি হোয়াট? নাইট্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে দেয়ার উইল বি প্রোটনস অ্যান্ড নিউট্রনস, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। অলরাইট, অ্যান্ড এখানের মধ্যে নাইট্রোজেনের প্রোটন কয়টা? 7টা। সো 1 2 3 4 5 6 7। নাও এরকম 7 protons and 7 neutrons. This is a nitrogen nucleus. Alright, nitrogen 14, this has 7 protons and 7 neutrons. এখন যখন নাকি কি হবে, কসমিক রেডিয়েশনের মধ্যে নিউট্রন এসে, মনে করো একটা নিউট্রন এসে নাইট্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে বোমবার্ড করলো, যে অনেক হাই ভেলোসিটিতে এসে কোলাইড করলো। হোয়াট ইট উইল ডু, যে মোস্ট লাইকলি সিনারিও যেটা হয়, আ প্রোটন ইজ ইজেক্টেড আউট অফ দ্য নাইট্রোজেন নিউক্লিয়াস। যে একটা নিউট্রন, যে কসমিক রেডিয়েশন তো নিউট্রনের বৃষ্টি, সো এই নাইট্রোজেনের উপরে এসে কি করতেছে, অনেক অনেক এরকম নিউট্রন এসে কোলাইড করতেছে। সো নিউট্রন এসে
যখন নাকি নাইট্রোজেনের নিউক্লিয়াসে কোলাইড করবে, হোয়াট উইল হ্যাপেন, ইট মে ডিসলজ আ প্রোটন ফ্রম দ্য নিউক্লিয়াস অফ নাইট্রোজেন। তো এখন নাইট্রোজেনের নিউক্লিয়াসের থেকে যদি একটা প্রোটন বের হয়ে যায়, অ্যান্ড এই যে কসমিক রেডিয়েশনের যেই নিউট্রনটা সে যদি এসে কি হয়, আটকায় যায় নাইট্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে। কি বললাম, এই যে নাইট্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখন এখানের মধ্যে 1 2 3 4 5 6 7 7টা প্রোটন আছে। নাও বাইরে থেকে কি করবে, একটা নিউট্রন আসলো, বাইরে থেকে একটা নিউট্রন এসে নাইট্রোজেনের নিউক্লিয়াসে হিট করলো। সে এখন কি করবে, এখানের থেকে ইট উইল ডিসলজ আ প্রোটন, অ্যান্ড এই নিউট্রনটা নিজে কি করবে, নাইট্রোজেনের নিউক্লিয়াসে ঢুকে যাবে। সো তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট নিউক্লিয়াস, যে রেজাল্টেন্ট নিউক্লিয়াসটাই কি হবে, আগে প্রোটন ছিল কয়টা, আগে প্রোটন ছিল 7, এখন একটা প্রোটন যদি বের হয়ে যায়, সো তাহলে প্রোটন রিমেইনিং থাকবে কয়টা, একটা প্রোটন যদি বের হয়ে যায় দেন তাহলে দ্য রিমেইনিং নাম্বার অফ প্রোটন উইল বি 6। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখন প্রোটন কয়টা আছে, 7টা ছিল আগে, এখন একটা প্রোটন বের হয়ে গেল। কেন, ওই যে কসমিক রেডিয়েশনের নিউট্রন এসে কি করছে, এত জোরে হিট করছে যে একটা প্রোটনকে বের করে দিছে। তো এখন এখানে প্রোটন কয়টা, ইট হ্যাজ 6 protons and 8 neutrons। এখন 6টা প্রোটনওয়ালা এলিমেন্টের নাম কি, কার্বন, অ্যান্ড তার ম্যাস নাম্বার কত দেখো তো, 6 protons and 8 neutrons। সো তাহলে সাম করলে পরে 14। সো তাহলে এইভাবে করে কি প্রডিউস হয়, অ্যাটমসফিয়ারের এই নাইট্রোজেনের থেকে কসমিক রেডিয়েশন এসে হিট করে কার্বন 14 প্রডিউস করে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা ঠিক আছে, প্রোটনই কেন বের করবে, একটা নিউট্রন এসে হিট করে আরেকটা নিউট্রনকেও তো বের করে দিতে পারে। ইয়েস, দ্যাট ক্যান অলসো হ্যাপেন, বাট তখন তো কোনো চেঞ্জ হবে না, যে একটা নিউট্রন আসলো আর একটা নিউট্রন চলে গেল, সো তাহলে ওভারঅল চেঞ্জ কত, 0। সো তাহলে নাইট্রোজেন ছিল, নাইট্রোজেনই আছে। কিন্তু যদি একটা প্রোটন বের করে দেয় তো তখন কি হবে, the nitrogen will get converted to carbon 14, and this is how carbon 14 is actually created in our atmosphere. Alright, so তাহলে এই ব্যাপারটা আমরা এখন স্টুডেন্ট বুকের থেকে দেখে নিব। Let's see what they have to say. Alright, so তাহলে এই যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, radiocarbon dating measures the level of an isotope called carbon 14। যে রেডিও কার্বন ডেটিং এর মধ্যে কার্বন নিয়ে আমাদের কাজ, কোন কার্বন, রেডিওঅ্যাক্টিভ কার্বন, উইচ ইজ কার্বন 14। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। দিস ইজ মেড ইন দ্য অ্যাটমসফিয়ার, যে কার্বন 14 অ্যাটমসফিয়ারে ক্রিয়েট হয় কিভাবে, কসমিক রেজ ফ্রম স্পেস আর কন্টিনিউয়ালি রেইনিং ডাউন আপন দ্য আর্থ, যে কসমিক রেডিয়েশন এরকম আর্থের অ্যাটমসফিয়ারে কন্টিনিউয়াসলি এন্টার করতেছে। দিজ হ্যাভ আ লট অফ এনার্জি, উইচ মিনস দে মুভ অ্যাট আ ভেরি হাই ভেলোসিটি, অনেক তাড়াতাড়ি মুভ করে। when they hit atoms of gas in the upper layers of the atmosphere, যে অ্যাটমসফিয়ারের গ্যাসগুলোর সাথে যখন নাকি এসে কোলাইড করবে তখন কি, দ্য নিউক্লিয়াই অফ দ্য অ্যাটমস ব্রেক অ্যাপার্ট, যে এত জোরে এসে হিট করে যে তাদের এনার্জি অনেক বেশি না। সো এখন ওই কসমিক রেডিয়েশন এসে আপার লেয়ার অফ গ্যাসের সাথে এত ভেলোসিটিতে হিট করবে যে তখন কি করে, সে তার নিউক্লিয়াসের মধ্যে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে আসে। কেমন চেঞ্জ, দ্য পার্টস ফ্লাই অফ অ্যাট হাই স্পিড। এখন বলতেছে if they hit other atoms, they can cause nuclear transformations or changes to take place. How? These transformations turn the elements in the air into different isotopes. যে এরকম ট্রান্সফরমেশন মানে কি, চেঞ্জ হওয়া। সো তাহলে কসমিক রেডিয়েশন এসে যখন নাকি আমাদের আপার অ্যাটমসফিয়ারের গ্যাসগুলোর সাথে কোলাইড করবে তো তখন কি করবে, দে উইল ট্রান্সফর্ম দ্য গ্যাসেস ইনটু আদার এলিমেন্টস। কেমন টাইপের, ওয়ান সাচ কলিশন, যেটা আমরা নিয়ে পড়বো বেসিক্যালি। One such collision involves a fast-moving neutron striking an atom of nitrogen. কেন নাইট্রোজেনকে এসে হিট করার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, বিকজ অলমোস্ট 80% অফ দ্য গ্যাস দ্যাট উই হ্যাভ ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ নাইট্রোজেন। সো তাহলে এর জন্য এই যে নাইট্রোজেন ফর্মস নিয়ারলি 80% অফ আওয়ার অ্যাটমসফিয়ার। সো তাহলে দিস ইজ মোর লাইকলি টু
be encountered with the cosmic radiation than any other gas in the atmosphere. The nuclear equation for this process is এই যে নাইট্রোজেন 14 কাছে কি করলো, একটা নিউট্রন এসে হিট করলো, একটা প্রোটন বের করে দিছে তার নিউক্লিয়াস থেকে, সো তাহলে the resulting element will become carbon 14. Now let's see. Notice that as in the other nuclear equations we have seen, the top numbers which show the mass of nucleons or the mass number add up to the same total on each side of the equation. So তাহলে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে 14 plus 1 15, right hand side 14 plus 1 15. So তাহলে mass number remain the same, atomic number same হবে, 7 plus 0 is 7, 6 plus 1 is 7. This is because the mass number is conserved. The bottom numbers which show the amount of charge on the particles are also conserved. So তাহলে atomic number কি থাকতেছে, কনজার্ভ থাকতেছে, mass number কনজার্ভ থাকতেছে। ওকে, you have been কি বলে, you have seen the notation for neutrons and protons in chapter 22, যে নিউট্রনকে n দিয়ে and প্রোটনকে p দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখন বলতেছে a reminder for neutron notation is shown in figure 24.7, এই যে এখানের মধ্যে দেখানো, যে mass number হলো 1 আর কোনো চার্জ নাই, সো তাহলে অ্যাটমিক নাম্বার হলো 0, এন্ড প্রোটনেরটা এখানে mass number হলো 1, অ্যাটমিক নাম্বার হলো 1। সো কি বলতেছে, the result of the collision of a neutron with a nitrogen atom is a nuclear transformation. Nuclear transformation কি, নিউক্লিয়াসের চেঞ্জ কি হচ্ছে, nitrogen getting converted to carbon. The nitrogen atom is transformed into an atom of the radioactive isotope of carbon, which is carbon 14, and this carbon 14 now since it is in the atmosphere, এখন আমরা কি করব, এই কার্বন 14 ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস তাদের ফটোসিনথেসিসের থ্রুতে নিবে, কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে। এখন এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে তারা যখন নাকি গ্লুকোজ বানাবে অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস বানাবে, ওগুলি আমরা খাবো। তো ওগুলি খাওয়ার পর তখন আমাদের মধ্যেও রেডিও অ্যাক্টিভিটি চলে আসবে, দেন অন্য প্ল্যান্ট ইটিং যে অ্যানিমেলসগুলি আছে তাদের মধ্যেও এটা চলে আসবে, দেন প্ল্যান্ট ইটিং অ্যানিমেলকে যে কার্নিভোরাস অ্যানিমেলসগুলি খায় ওদের মধ্যেও চলে যাবে, প্ল্যান্টসের মধ্যেও থাকবে। কতদিন থাকবে, যতদিন পর্যন্ত তারা লিভিং অবস্থায় থাকবে, যে যতদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে ততদিন কি হবে, কার্বন 14টা ডিকে করে করে কমে যাবে, কিন্তু ইট উইল অ্যাগেন গেট রিপ্লেনিশড। সো তাহলে রিপ্লেনিশমেন্ট অর রিপ্লেসমেন্ট বন্ধ হবে কখন, ওয়ান্স দ্য ম্যাটেরিয়াল ডাইস। তাই একবার মারা যাওয়ার পর তখন আর রিপ্লেসমেন্ট প্রসেসটা কাজ করবে না, তখন আমরা কি করব, উই উইল ক্যালকুলেট দ্য টাইম টেকেন অর দ্য টাইম পাস্ট, যে অবজেক্টটা কত বছর আগে মারা গেছে এইটা। সো এখন এইটা রিলেটেড খুবই ইম্পর্টেন্ট একটা নোট আছে, যে এই নোটসটা আমি নোটপ্যাডের মধ্যে লিখে দিব এখন তোমাদেরকে। এইটা তোমাদের পরীক্ষাতে ভেরি কমন কোয়েশ্চেন, যে এভরি টু ইয়ারের মধ্যে একটা সেশনের মধ্যে মাস্ট আসবেই আসবে এই কোয়েশ্চেন। ওকে, আর এই রিলেটেড কোয়েশ্চেন অলমোস্ট অলওয়েজ ফেস করতেই হবে। সো বি ভেরি কেয়ারফুল টু বি আন্ডারস্ট্যান্ডিং অল দ্য টার্মস, অ্যান্ড যে কোনো কিছু না বুঝলে পরে জিজ্ঞাসা করতে হবে। অলরাইট, সো লেটস গো টু দ্য নোটস। ওকে, রেডিওঅ্যাক্টিভ ডেটিং আমাদের বেসিক্যালি দুই টাইপের। রেডিওঅ্যাক্টিভ ডেটিং দুইটা কি কি, একটা হলো রেডিও কার্বন ডেটিং or carbon 14 dating, যে রেডিও কার্বন ডেটিং or carbon 14 dating ও বলে, এন্ড আরেকটাকে বলা হয় রক ডেটিং, অলরাইট। এখন রেডিও কার্বন ডেটিং ইউজ করা হয় কিসের জন্য, টু ডিটারমাইন এজেস অফ ওয়ান্স লিভিং অ্যাজ ইন অর্গানিক ম্যাটেরিয়াল আর
রক ডেটিং কেন ইউজ করা হয়? টু ডিটারমাইন এজেস অফ নন লিভিং ম্যাটেরিয়াল। Non-living matter. All right. So now let's start with radiocarbon dating or carbon-14 dating. Radiocarbon dating. Achha. What happens? Carbon-14 dating লিখে রাখি। So এখন এখানের মধ্যে ব্যাপারটা কি হয়, let's see. Carbon-14 is used for what? Carbon-14 is used to determine the ages of once living, যে এক সময় বেঁচে ছিল এরকম once living organic matter. আচ্ছা, সো কি হয় অ্যাকচুয়ালি কার্বন-14 কিভাবে ফার্স্টে যে কার্বন-14 এর প্রপার্টিজ কেমন কি ওইসব জিনিসগুলো নিয়ে আমরা এখন লিখব। Carbon-14 is radioactive and decays by giving out beta minus radiation. আচ্ছা, সো এখন while the object is living, যে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আর কি, while the object is living, so তখন কি হবে, the carbon-14 is replenished, the carbon-14 decays but it gets replenished কিন্তু একবার যখন নাকি মারা যাবে তখন কি হবে, but once the object dies the carbon-14 keeps on decaying. The carbon-14 keeps on decaying কিন্তু কি হবে না, এখন আর রিপ্লেনিশমেন্ট হবে না, but does not get replaced. So তাহলে যদি রিপ্লেস না হয় what will happen? The activity will decrease, তাই না? So the activity of carbon-14 decreases exponentially, যে রেডিওঅ্যাক্টিভ ডিকে কি হয় or activity কিভাবে করে, কমে, exponentially কমে, so the activity of carbon-14 decreases exponentially. এখন আমাদের ব্যাপারটা কি, in order to measure the age, যে আমরা তো এজটাকে ডিটারমাইন করতে চাই, কি করব আমরা, ব্যাপারটা খেয়াল করো, যে in order to measure the age of an organic matter, অর্গানিক ম্যাটারের এই এজ বের করতে সময় কি করব, যে কোনো একটা আর্কিওলজিক্যাল সাইটে আমরা পাইলাম, হ্যাঁ,
organic matter found in an archaeological site. What we need to do? We need to measure the activity of the sample using what? GM টিউব, তাই না? গিগার মুলার টিউব দিয়ে কি করব? আর্কিওলজিক্যাল সাইট থেকে যে স্যাম্পলটা পাইলাম, এই আর্কিওলজিক্যাল সাইটের স্যাম্পলটা অ্যাক্টিভিটি মেজার করব। ওকে, নাও রিমেম্বার যে অ্যাক্টিভিটি আমাদের শুধু ডিরেক্টলি, যে মনে করো আমি সোর্সটা পাইলাম, জিএম টিউবের সামনে ধরলাম, রিডিং যেটা আসলো ওইটা, দ্যাটস অ্যাবসলিউটলি রং। হোয়াট উই নিড টু ডু, ফার্স্টে কোনো সোর্স ছাড়া জাস্ট গিগার মুলার টিউবটা অন করে হোয়াট উই নিড টু ডু, উই নিড টু টেক রিডিং অফ দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ফার্স্টে কিন্তু ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা মেপে নিব। ওকে, অলওয়েজ রিমেম্বার দিস, যে ফার্স্টে কোনো সোর্স ছাড়া জিএম টিউবটাকে অন করে কি করে নিব, উই উইল হ্যাভ টু measure the average background radiation in the lab. Then background radiation এর রিডিংটা নেওয়ার পরে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা নেওয়ার পর দেন উই উইল ব্রিং আওয়ার স্যাম্পল, যার অ্যাক্টিভিটি আমরা বের করতে চাই, দেন ওইটা সহ রিডিং নিলাম। দেন অ্যাকচুয়ালি আমাদের স্যাম্পলের জন্য কতটুকু রিডিং আসছে ওটা কিভাবে পাবো, স্যাম্পল দেওয়ার পরে যে রিডিংটা পেলাম মাইনাস দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, তাহলে আমরা অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিটা পাবো। সো তাহলে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি ওইভাবে বের করলাম। সো তাহলে এখানে ব্র্যাকেটে লিখে রাখি, রিমেম্বার টু কারেক্ট ফর হোয়াট, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। আচ্ছা, সো তাহলে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের থেকে কি করা লাগবে, বাদ দিতে হবে, ওর অ্যাকচুয়াল রিডিং থেকে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বাদ দিতে হবে অ্যাকচুয়ালি। সো তাহলে এটা লিখে রাখলাম যেন তোমাদের মনে থাকে। আচ্ছা, সো এখন তো আমি স্যাম্পলের অ্যাক্টিভিটি পাইছি, বাট দ্যাট ইজ নট দ্য এন্ড। এখানে আমাদের কি করতে হবে, স্যাম্পলের অ্যাক্টিভিটি পেলাম, এটা কি, দিস ইজ দ্য কারেন্ট অ্যাক্টিভিটি, যে প্রেজেন্ট টাইমে তার অ্যাক্টিভিটি কত আছে। অলরাইট, প্রেজেন্ট টাইমে তার অ্যাক্টিভিটি কত আছে এটা আমরা বের করলাম আর্কিওলজিক্যাল সাইটের স্যাম্পলের অ্যাক্টিভিটি থেকে। অলরাইট, কিন্তু সে বেঁচে থাকা অবস্থায় তার অ্যাক্টিভিটি কত ছিল এটাকে আমরা জানি। মনে করো আমি আর্কিওলজিক্যাল সাইট থেকে একটা নৌকা পাইছি। ওকে, আই গট আ বোট। সো এখন এরকম নৌকা পাইলাম, তো এখন এই নৌকা থেকে আমি একটা কাঠ নিয়েছি, এরকম একটা কাঠের স্যাম্পল নিয়ে, যে এতটুকু কাঠ আমি কেটে নিলাম। এখন এতটুকু কাঠের আমি স্যাম্পলটার কি করলাম, অ্যাক্টিভিটি বের করলাম ইউজিং জিএম টিউব। অলরাইট, জিএম টিউব দিয়ে আমি অ্যাক্টিভিটিটা বের করলাম, ভালো কথা। এখন আমার এইটা তো প্রেজেন্ট টাইমের অ্যাক্টিভিটি। সো তাহলে এখানে একটা জিনিস লিখে রাখি, দ্য অ্যাক্টিভিটি অফ দ্য স্যাম্পল from historical site, এটা কি, প্রেজেন্ট অ্যাক্টিভিটি। আচ্ছা, এখন সে যখন নাকি বেঁচে ছিল, হ্যাঁ, থাউজেন্ডস অফ ইয়ার্স আগে যখন নাকি এই স্যাম্পলটা বেঁচে ছিল, যে স্যাম্পলটা অ্যাকচুয়ালি কি, যে নৌকা পাইলাম, নৌকা অ্যাকচুয়ালি কি দিয়ে বানাবে, কাঠ দিয়ে বানাবে। এন্ড কাঠ আমাদের কিসে থেকে পাবে, তারা গাছ কেটে। সো তাহলে গাছটা কখন বেঁচে ছিল ওরকম আমরা একটা এস্টিমেট করব বেসিক্যালি। তো তাহলে হোয়াট উই নিড টু ডু, উই নিড টু নো কি জিনিস, the activity of the sample when it was alive or living, which is the what, initial activity। যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি তার কত ছিল এটা তো আমরা জানি না।
তো এটা তো আমাদের বের করতে হবে, তাই না? আমরা কারেন্টলি তার অ্যাক্টিভিটি কত আছে এটা কি করলাম, গিগার মুলার টিউব দিয়ে বের করে ফেললাম স্যাম্পলটা নিয়ে, রিডিং নিয়ে। ভালো কথা, কিন্তু সে জাস্ট যখন সে মারা গেছে ওই সময় তার অ্যাক্টিভিটিটা কত ছিল এটা তো আমি জানি না। সো তাহলে এইটা জানার কিন্তু আমার ডিরেক্ট কোনো ওয়েও নাই। আমি তো স্যাম্পলটার যখন বেঁচে ছিল তখন অ্যাক্টিভিটি কত এটা জানার আমার ডিরেক্ট কোনো ওয়ে নাই। সো তাহলে হোয়াট আই নিড টু ডু, সো তাহলে এটা জানার জন্য অ্যাকচুয়ালি কি করে, in order to do that, sorry, in order to do this, what we will do, we will take a fresh tree and cut off similar sized wood। যে আমরা স্যাম্পলটা যতটুকু সাইজের একটা কাঠের স্যাম্পল নিছি সেম সাইজের এখন ফ্রেশ ট্রি মানে কি কারেন্টলি লিভিং, এখন বেঁচে আছে এরকম একটা গাছের আমরা কি করলাম, গাছের কাঠ কেটে আর ব্রাঞ্চ কেটে আমরা কি করছি, আমাদের স্যাম্পল যত সাইজের, মনে করো আমাদের স্যাম্পলটা এরকম সাইজের, এই যে আওয়ার স্যাম্পল ইজ অফ দিস সাইজ। সো তাহলে কারেন্টলি বেঁচে আছে, যে কারেন্টলি বেঁচে আছে এরকম একটা গাছের কি করব, সিমিলার সাইজের, এই যে কারেন্টলি বেঁচে আছে এরকম সিমিলার সাইজের একটা উড আমরা কেটে ফেলবো। এটা সিমিলার সাইজের একটা উড আমরা কেটে নিলাম। দেন আমরা এখন এটার কি করব, রিডিং নিব যে এটা কি, যেই উডটা আমরা কেটে ফেলছি এটা কি জাস্ট ফ্রেশ ফ্রেশ মারা গেছে এরকম একটা স্যাম্পল না। সো তাহলে এখানে আমরা একটা অ্যাজাম্পশন করব, কি অ্যাজাম্পশন, যে কারেন্টলি লিভিং গাছের যেই রিডিং পাবো এইটা আমাদের স্যাম্পলের ইনিশিয়াল রিডিংয়ের সমান হবে, ওরকম আমরা একটা অ্যাজাম্পশন করব। যদিও অ্যাজাম্পশনটা আমাদের 100% ভ্যালিড না, বাট অ্যাকচুয়ালি আমাদের এটা একটা এস্টিমেশন, এক্স্যাক্টলি তো ডেট আমরা ফিক্স করে বলতে পারবো না। সো তাহলে এস্টিমেশনের সময় আমাদের রাফ কতগুলো কি করা লাগে, অ্যাজাম্পশন করা লাগে। ওকে, সো তাহলে আমরা কি করলাম, কারেন্টলি বেঁচে আছে এরকম একটা গাছের থেকে আমাদের আর্কিওলজিক্যাল সাইটের স্যাম্পল, এই যে আর্কিওলজিক্যাল সাইটের স্যাম্পলের সাইজ যতটুকু ছিল ওরকম সেম সাইজের একটা কাঠ আমরা কি করছি, কারেন্টলি বেঁচে আছে এরকম একটা গাছের থেকে কেটে নিছি। ওকে, সো তাহলে কারেন্টলি বেঁচে আছে এরকম একটা গাছের থেকে কেটে নিলাম। নাও অ্যান্ড দেন measure the activity of this fresh wood। সো তাহলে এই ফ্রেশ যেই উডটা কাটলাম এইটার কি করব, স্যাম্পলটা নিয়ে তার রিডিংটা নিব। অ্যাগেইন রিমেম্বার টু কারেক্ট ফর ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, remember to correct for background radiation। আচ্ছা, সো তাহলে এখন আমাদের কাছে ব্যাপারটা কি হয়েছে দেখো, স্যাম্পলটা মারা যাওয়ার পরে তার ইনিশিয়াল অ্যাক্টিভিটিটা ছিল এত, মারা যাওয়ার পর ইনিশিয়াল অ্যাক্টিভিটি কত ছিল এটা কিভাবে বের করলাম, নতুন একটা গাছ কেটে আর নতুন একটা গাছের থেকে একটা ব্রাঞ্চ কেটে আমরা কি করছি, স্যাম্পলের সাইজের সমান একটা ফ্রেশ কাঠ নিয়ে ওইটার অ্যাক্টিভিটি মাপলাম। অ্যান্ড ওই অ্যাক্টিভিটিটা তো মরে যাওয়ার পরে, যে গাছটা যে এত থাউজেন্ডস অফ ইয়ার্স আগে মারা গেছিল, তো ওই গাছটার অ্যাক্টিভিটি তো দিনে দিনে আরও কমে গেছে। সো কমতে 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 এখন প্রেজেন্ট টাইমে কত আছে ওই অ্যাক্টিভিটিটা তো আমরা স্যাম্পলের থেকেই পেয়ে গেছি। ওল্ড স্যাম্পল থেকে আমরা প্রেজেন্ট অ্যাক্টিভিটি পাইলাম, আর নিউ স্যাম্পল থেকে অর ফ্রেশ স্যাম্পলটা থেকে কি পাইতেছি, গাছটা যখন বেঁচে ছিল তখন তার অ্যাক্টিভিটি কত ছিল ওইটা আমরা একটা অ্যাজাম্পশন করলাম। ওকে, নাও হোয়াট উই উইল ডু,
আমরা দেখব এমন টাইপের যে তোমাদের ও লেভেলসের জন্য ক্যালকুলেশন একদম ইজি আসে। কেমন আসে, যে সাপোজ তোমাকে এরকম দিল, কি দিল, আমরা স্টুডেন্ট বুকের এক্সাম্পলটাই দেখি, তাহলে তোমাদের বুঝতে খুবই ইজি হবে। একদম সিম্পল ম্যাথ, বাচ্চাদের ম্যাথ, তোমরা তো বাচ্চাই, সো তাহলে দ্যাট ডোন্ট ম্যাটার। সো এখন লেটস সি এই এক্সাম্পল 1টা কি বলতেছে। ওকে, সো লেটস সি। বলতেছে 120 গ্রাম অফ লিভিং উড, 120 গ্রাম অফ লিভিং উড যে কারেন্টলি বেঁচে আছে, এরকম একটা কাঠের অ্যাক্টিভিটি কত? কারেন্টলি বেঁচে আছে এরকম একটা কাঠের অ্যাক্টিভিটি হলো 24। সো তাহলে এখানে কারেন্টলি বেঁচে আছে এরকম একটা গাছের অ্যাক্টিভিটিটা কি হবে? ইনিশিয়াল অ্যাক্টিভিটি কত? 24 বেকুয়ারেল। এখন বলতেছে 120 গ্রাম স্যাম্পল অফ উড, যে সেম ম্যাসের, দেখছো সেম সাইজ সেম ম্যাস হবে এরকম। তো তাহলে সেম ম্যাসের একটা উড হিস্টোরিক্যাল সাইট থেকে পাওয়া গেছে, অ্যান্ড তার অ্যাক্টিভিটি মেজার করে দেখা গেছে কত? 6 বেকুয়ারেল। যে ওই হিস্টোরিক্যাল সাইটে পেয়েছি মানে কি, ওখানের ওই স্যাম্পলটা অনেক অনেক বছর আগে মারা গেছে, সো ওইটার অ্যাক্টিভিটিটা কমতে কমতে, যে আগে ছিল 24 কিন্তু এটা কমতে 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 কত হলো? 6 বেকুয়ারেলে নেমে গেছে। সো তাহলে এখন প্রেজেন্ট অ্যাক্টিভিটি কত আর কারেন্ট অ্যাক্টিভিটি কত? তো প্রেজেন্ট আর কারেন্ট অ্যাক্টিভিটি হলো 6 বেকুয়ারেল। এখন সায়েন্টিস্টরা কিভাবে এজটা বের করে ব্যাপারটা দেখো। ইনিশিয়ালি ছিল 24, এখন আমরা কি জানি, হাফ লাইফ নামের একটা ব্যাপার জানতাম। কি ছিল? ইট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য অ্যাক্টিভিটি টু ডিক্রিজ বাই হাফ। যে ইনিশিয়ালি ছিল 24, একটা হাফ লাইফ পাস হলে অ্যাক্টিভিটি কত আসবে? 24 একবার হাফ হইলে 12। এখনও কি আমাদের প্রেজেন্ট অ্যাক্টিভিটি সমান আসছে? আসে নাই। যে ফার্স্টে আমরা কি দেখলাম, যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি ছিল 24, সো তাহলে 24 থেকে 6-এ আসতে কয়টা হাফ লাইফ পাস হয়েছে এইটা আমরা বের করব। অলরাইট, কি বললাম? ইনিশিয়ালি ছিল 24 বেকুয়ারেল, যে লিভিং অবস্থায় যে লিভিং উডের অ্যাক্টিভিটি থাকে হলো 24 বেকুয়ারেল। সো তাহলে 24 বেকুয়ারেল আমাদের হিস্টোরিক্যাল সাইটেরও ইনিশিয়ালি ছিল। হিস্টোরিক্যাল সাইট থেকে যে উডের স্যাম্পলটা পেয়েছি ওইটার ইনিশিয়ালি কত ছিল? 24 বেকুয়ারেল ছিল, আমরা ধরে নিলাম। তো এখন 24 থেকে কমতে 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 এখন কত আছে? হিস্টোরিক্যাল সাইটের স্যাম্পলের অ্যাক্টিভিটিটা 6 বেকুয়ারেল বাকি আছে। সো তাহলে ইনিশিয়ালি ছিল 24, সো তাহলে কয়টা হাফ লাইফ পাস করার পর 6-এ নামলো? তো তাহলে একবার হাফ করলে কত হয়? 12। সো তাহলে এখনও তো 6-এ নামে নাই। তো এখন ওইটাকে আরেকবার হাফ করলে কত আসে? 6। তো এখন দেখো কয়টা হাফ মাল্টিপ্লাই করতে হয়েছে, দেখো তো। উই হ্যাভ টু মাল্টিপ্লাই হাফ 2 টাইমস। যে ইনিশিয়াল অ্যাক্টিভিটির সাথে কয়বার হাফ মাল্টিপ্লাই করতে হলো? ইনিশিয়াল অ্যাক্টিভিটির সাথে 2বার হাফ মাল্টিপ্লাই করতে হলো। সো তাহলে 2বার হাফ মাল্টিপ্লাই করে কি পেয়ে গেছি আমরা? প্রেজেন্ট অ্যাক্টিভিটি আর কারেন্ট অ্যাক্টিভিটি পেয়ে গেছি। সো তাহলে নাম্বার অফ হাফ লাইফস পাস্ট, নাম্বার অফ হাফ লাইফস পাস্ট কয়টা? নাম্বার অফ হাফ লাইফ পাস্ট ইজ ইকুয়াল টু 2। তো তাহলে কয়টা হাফ লাইফ পাস হয়েছে? 2টা হাফ লাইফ পাস হয়েছে। দ্যাটস ভেরি গুড, 2টা হাফ লাইফ পাস হলো। এখন তোমাদেরকে বলেছিলাম যে এই ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে, উইচ ইজ 5600 ইয়ার্স। এটা কি কার্বন 14 এর হাফ লাইফ। সো কার্বন 14 এর হাফ লাইফ কত? 5600 ইয়ার্স। তো তাহলে একটা হাফ লাইফ পাস হলে 5600 ইয়ার পাস হবে। তো তাহলে 2টা হাফ লাইফ পাস হওয়া মানে কত ইয়ার পাস হবে? 2 ইন্টু 5600। সো তাহলে এই জিনিসটাই তারা করলো। দেখো এই যে 6 বেকুয়ারেল কিভাবে আসে? 24 এর সাথে কয়বার হাফ মাল্টিপ্লাই করতে হয়? 2বার হাফ মাল্টিপ্লাই করতে হয়। সো তাহলে ইনিশিয়াল অ্যাক্টিভিটির সাথে যতগুলা হাফ মাল্টিপ্লাই করলে প্রেজেন্ট অ্যাক্টিভিটি আর ফাইনাল অ্যাক্টিভিটি পাওয়া যায়, দ্য নাম্বার অফ হাফস দ্যাট ইজ মাল্টিপ্লাইড ইজ দ্য নাম্বার অফ হাফ লাইফস। ওকে, সো এখানে 2টা হাফ লাইফ পাস হয়েছে, এটা বুঝতে পারলাম কিভাবে, বিকজ 2বার হাফ দিয়ে মাল্টিপ্লাই করা লাগলো। তো বলতেছে কি, সিন্স দ্য অ্যাক্টিভিটি অফ দ্য স্যাম্পল হ্যাজ হাফড টুয়াইস, যে 2বার যেহেতু হাফ হয়েছে, ফ্রম দ্যাট এক্সপেক্টেড ইন লিভিং উড, যে লিভিং উডে থাকার কথা 24,
আর এখন আমাদের হিস্টোরিক্যাল সাইটের জন্য পেয়েছি 6, সো তাহলে 24 থেকে কয়বার হাফ হওয়া লাগছে, 2বার হাফ হওয়া লাগছে। সো তাহলে কয়টা হাফ লাইফ পাস হয়েছে, 2 হাফ লাইফস মাস্ট হ্যাভ পাসড। সো তাহলে 2টা হাফ লাইফ পাস হয়েছে। তো এখন একটা হাফ লাইফের টাইম হলো 5600 ইয়ার্স। সো তাহলে 2টা হাফ লাইফের টাইম কত হবে, 11200 ইয়ার্স। সো তাহলে দিস ইজ দ্য এজ, যে the age of the sample is therefore around 2 into 5600 years, that is 11200. All right, so this is how the ages of one's living material are determined. এরকম আমরা অনেকগুলি এক্সাম্পল ক্যালকুলেশন পাবো ইন কোয়েশ্চেন পেপার। সো তাহলে কোয়েশ্চেন পেপার করতে সময় এই টাইপের ক্যালকুলেশন একদম হ্যাবিচুয়েটেড হয়ে যাবা। দিস সর্ট অফ কোয়েশ্চেন্স আর ভেরি ইজি, একদম ফ্রি মার্কস। ওকে, সো এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, এখন এখানের মধ্যে দেখো আমাদেরকে কয়টা লিমিটেশন অ্যান্ড অ্যাজাম্পশনের কথা বলতেছে। কি বলতেছে দেখো, দেয়ার আর লিমিটেশনস টু দ্য মেথড অফ রেডিও কার্বন ডেটিং। কেমন টাইপের লিমিটেশন, এটা একটা জিনিস অ্যাজিউম করে যে ইট অ্যাজিউমস দ্যাট দ্য লেভেল অফ কসমিক রেডিয়েশন রিচিং দ্য আর্থ ইজ কনস্ট্যান্ট উইচ ইজ নট নেসেসারিলি অ্যাকিউরেট। যে এটা কি ভেবে নেয়, ইট অ্যাজিউমস দ্যাট আগে অ্যাটমসফিয়ারে যত রেটে কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট হতো এখনও তত রেটেই ক্রিয়েট হয়, কিন্তু অ্যাকচুয়ালি কসমিক রেডিয়েশন তো আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট ছিল না, আগে বেশিও থাকতে পারতো কমও থাকতে পারতো। সো তাহলে এখানের মধ্যে আমাদের অনেক বড় একটা কি আছে, অ্যাজাম্পশনের ব্যাপার আছে। সো তাহলে দ্য এজ দ্যাট উই অ্যাকচুয়ালি গেট ফ্রম কার্বন ডেটিং মে নট বি 100% অ্যাকিউরেট। মে নট বি কি 100% অ্যাকিউরেট না। তো বলতেছে কি, ফর্চুনেটলি দ্য টেকনিক হ্যাজ বিন অ্যাডজাস্টেড টু টেক দ্য ভেরিয়েশনস অফ কসমিক রে ইন্টু অ্যাকাউন্ট। কিভাবে, দিস ইজ ডান বাই টেস্টিং স্যাম্পলস অফ আ নোন এজ লাইক ম্যাটেরিয়াল ফ্রম দ্য মামিস প্রিজার্ভড কর্পসেস, যে ওখানের মধ্যে তো এজগুলি লেখা ছিল। সো তাহলে ইজিপশিয়ান ফেরাওয়ের ওগুলার যে এজগুলা লেখা ছিল, সো ওগুলা লিখে থাকা অর অলরেডি নোন, যে আমরা এক্স্যাক্টলি জানি যে এজ ওইটার এত। সো ওই এজগুলোর সাথে আমরা ক্যালিব্রেট করে অর আমরা কম্পেয়ার করে দেখছি যে অ্যাকচুয়ালি আমাদের মেথডটা কি ঠিক আছে নাকি। সো তাহলে দোজ আর মোর অর লেস ভেরি কারেক্ট। সো তাহলে এইগুলো নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার নাই। এই যে অ্যান্ড ফ্রম ভেরি এনশিয়েন্ট লিভিং ট্রিজ। সো তাহলে ওখানের থেকে আমাদের এই লিমিটেশনটা এত বেশি যায় আসে না। কিন্তু খুবই বড় একটা লিমিটেশন আছে। হোয়াট হ্যাপেন্স, আমরা তো কি জানি, আমরা জানি যে আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকে কিভাবে হয়, রেডিও অ্যাক্টিভ ডিকেটা হয় আমাদের এক্সপোনেনশিয়ালি। সো তাহলে এই যে আমাদের এক্সপোনেনশিয়ালি যে কমবে, যে বারবার যখন নাকি এরকম হাফ হইতে থাকবে, তো তাহলে যত হাফ লাইফ পাস হবে তত তো অ্যাক্টিভিটি কমতেছে, তাই না? যত হাফ লাইফ পাস হচ্ছে তত এরকম অ্যাক্টিভিটি কমতেছে, অ্যান্ড অ্যাক্টিভিটি এরকম কমতে কমতে যদি 10টার বেশি হাফ লাইফ পাস হয়ে যায়, বুঝছো, যে যদি 10 হাফ লাইফসের কাছাকাছি এরকম পাস হয়ে যায়, তো তাহলে অ্যাক্টিভিটি তখন এত লো লেভেলে চলে আসে, হ্যাঁ, যে অ্যাক্টিভিটি তখন এত ছোট হয়ে যায় যে তখন কি করা যায় না, অ্যাক্টিভিটি মেজার করা যায় না, যে গিগার মুলার টিউব দিয়ে অ্যাক্টিভিটি মেজার করতে সময় প্রবলেম হয়। সো এই কথাটা বলতেছে, দ্য রেডিওকার্বন মেথড ইজ নট ইউজড টু ডেট স্যাম্পলস ওল্ডার দেন 50,000 to 60,000 ইয়ার্স। কেন? বিকজ আফটার 10 হাফ লাইফস দ্য অ্যামাউন্ট অফ কার্বন 14 রিমেনিং ইন দ্য স্যাম্পল ইজ টু স্মল টু মেজার অ্যাকুরেটলি। যে এত বেশি কমে যায় অ্যাক্টিভিটি যে ওটাকে কি করা যায় না, অ্যাকুরেটলি ডিটারমাইন করা যায় না। আচ্ছা, সো তাহলে আমরা নোটসের মধ্যে ফেরত যাই, আমাদের রিমেইনিং যে এক্সপ্লেনেশনটা ছিল ওটা নোটসের মধ্যে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, সো তাহলে এই যে আমরা কি করলাম, ফার্স্টে আর্কিওলজিক্যাল সাইট থেকে নেওয়া স্যাম্পলের অ্যাক্টিভিটি মেজার করলাম, অ্যান্ড রিমেম্বার টু ডু হোয়াট, রিমেম্বার টু কারেক্ট ফর ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। দেন ফ্রেশ যে কারেন্টলি লিভিং কোনো একটা গাছের থেকে আমরা একটা উডের স্যাম্পল নিব, সিমিলার সাইজের, সিমিলার ম্যাসের, দেন ওইটার অ্যাক্টিভিটি বের করব। তো দ্যাট উইল বি দ্য ইনিশিয়াল অ্যাক্টিভিটি। সো তাহলে প্রেজেন্ট অ্যাক্টিভিটি আর ইনিশিয়াল অ্যাক্টিভিটি পেয়ে গেলাম। তো তাহলে ইনিশিয়াল অ্যাক্টিভিটির সাথে কতবার হাফ মাল্টিপ্লাই করলে ফাইনাল অ্যাক্টিভিটি আসে ওইটা দেখব। যতগুলি হাফ মাল্টিপ্লাই করতে হবে দ্যাট উইল বি দ্য নাম্বার অফ হাফ লাইফস পাস্ট। সো তাহলে এজটা কি হবে, 1 হাফ লাইফের টাইম কত, 5600 ইয়ার্স, অ্যান্ড ওইটার সাথে যতগুলো হাফ লাইফ পাস হলো ওইটা মাল্টিপ্লাই করলে হোয়াট উই উইল গেট দ্য
এজ অফ দ্য স্যাম্পল। সো তাহলে ওই জিনিসটা লিখে ফেলি। সো কি বলবো, সিমিলার সাইজডের ওই উডটা নিলাম, দেন ওইটার অ্যাক্টিভিটি বের করলাম। নাও ক্যালকুলেট the number of calculate the number of half lives passed by comparing the activities comparing the activities of the old sample and new sample. আচ্ছা, সো তাহলে ওল্ড স্যাম্পল আর নিউ স্যাম্পলের মধ্যে অ্যাক্টিভিটির কম্প্যারিজন দিয়ে কি বের করব, কয়টা হাফ লাইফ পাস হলো এটা বের করব। তা এখন উই নো দ্যাট, কি জানি কার্বন 14 এর হাফ লাইফের ভ্যালু কত? উই নো that half-life of carbon 14 is 5600 years. So what will be the age? The age of the sample is number of half-lives passed multiplied by time of one half-life. একটা হাফ লাইফের টাইম কত? 5600 ইয়ার্স। সো তাহলে যদি আমাদের একটা হাফ লাইফ পাস হয়, সো তাহলে 5600 ইয়ার্স আগের স্যাম্পল। যদি দুইটা হাফ লাইফ পাস হয় দেন তাহলে 2 × 5600। যদি তিনটা হাফ লাইফ পাস হয়, সো তাহলে 3 × 5600। সো দিস ইজ হাউ দ্য এজ অফ ওয়ান্স লিভিং ম্যাটেরিয়াল লাইক অর্গানিক ম্যাটেরিয়াল কার্বন 14 ডেটিং দিয়ে বের করা হয়। তো এখন এখানে আমাদের অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশনটা হলো amount of carbon dioxide in the atmosphere remained constant throughout আর আরেকটা কি লিমিটেশনস, যে 10টার বেশি হাফ লাইফ পাস হয়ে গেলে তখন এজ অ্যাকিউরেটলি বের করা যায় না। লিমিটেশনটা কি? এজ ইজ গ্রেটার দ্যান 50,000 to 60,000 years cannot be determined because the level of activity will be very, very low. অলরাইট, সো তাহলে এইটা ছিল আমাদের কার্বন 14 ডেটিং। তোমাদেরকে আমি ফার্স্টে রক ডেটিংয়ের একটা অন্য চ্যানেলের ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি, ওইটা ফার্স্টে দেখো, দেন আমরা নেক্সট ক্লাসে রক ডেটিংয়ের আমাদের এক্সপ্লেনেশনটা বলবো। অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি রক ডেটিংয়ের ব্যাপারটা একটু উইয়ার্ড, সো এইটার জন্য সামনাসামনি ক্লাসে যদি আমরা এটা নিয়ে কথা বলি তো তাহলে দ্যাট উইল বি মাচ বেটার। অলরাইট, সো তাহলে
We've already learned how to determine the relative age of a rock or a fossil or a geologic event by comparing where it's found in relation to other objects. Today we're going to take a look at how to determine the absolute age or the actual age of the object using a process called radioactive dating. So let's say you found a fossil and you wanted to know exactly how long ago this creature died. That's what we're going to learn how to do right now. So this is all based a little bit on chemistry because it has to do with elements and atoms. We know that all atoms contain subatomic particles. They all have protons, which have a positive charge, and electrons, which have a negative charge, and neutrons, which are neutral. I'm sure you're familiar with the periodic table of elements. And when you look at the table, you'll notice that each element, the top left corner, has a number. It's called the atomic number. The atomic number tells you how many protons there are in every atom of that element. And the number of protons for an element is a fixed number, which means it can never change. Hydrogen, for example, has an atomic number of 1, which means that hydrogen always has 1 proton. It has to. Oxygen, atomic number is 8. There are always 8 protons in oxygen. Iron has an atomic number of 26, so there are 26 protons. And carbon has an atomic number of 6, meaning there are 6 protons in carbon always. Now, while the number of protons is fixed, the number of neutrons is not. So here we have 3 different types of hydrogen. They all have 1 proton because hydrogen has to have 1 proton. But you'll notice they have different numbers of neutrons. In this first variety, there are no neutrons. In this type of hydrogen, there's 1 neutron. And in this type, there are 2 neutrons. Different varieties of an element are called isotopes. Let's look at another one. Let's look at carbon. We said before that carbon always has 6 protons. Sometimes it'll have 6 neutrons also. But there's another isotope of carbon. There's another variety in which there are 8 neutrons. It's still carbon, it's just a different isotope, a different variety of carbon. Now the thing is, when atoms have an equal number of protons and neutrons, it's stable. But when the number of protons and neutrons are not equal, the atom is radioactive or unstable. And if an atom is radioactive, it begins to break apart in a process called radioactive decay. Here's a picture of the process. So we have this unstable radioactive atom. It wants to become stable. It doesn't want to be unstable. So what it will do is it will decay. It will turn into something that is stable. And in the process, it will release energy. This is nuclear energy. This is how we get energy in nuclear power plants. For example, carbon-14. Carbon-14 is unstable or radioactive. It will decay into nitrogen-14, which is stable. Now we have a lot of different words that we use for these. So the carbon-14, we can call it unstable, we can call it radioactive. We also refer to it as the parent material. The thing that it turns into is called the daughter material, or the stable product, or the decay product. Okay, they're all synonymous. They all mean the same thing. Another example, there is a radioactive element called uranium-238. It decays into lead-206, which is stable. On the front page of your Earth Science reference table, you have this chart that shows you radioactive decay data. And it gives you 4 different isotopes, which are radioactive. It shows you what they disintegrate or decay into. And then they give you something called the half-life, which we'll look at in a minute. Actually, let's look at that now. When these radioactive elements decay, the decay happens at a certain rate, certain speed. The time that it takes for half of the atoms to decay is called the half-life. So let's say that an animal just died,
and the animal has carbon-14 in it. The moment that it dies, all the carbon-14 is still there. 100% of it is there. Nothing has decayed yet. After one half-life, half of the parent material will decay. So now there's only 50% of the parent left, and the part that decayed turned into the daughter. When we add them up, we still will have 100%. After a second half-life, we're going to lose another half of the parent. So now there's 25% left of the parent and 75% of the daughter. It still equals 100%. After a third half-life, we're going to lose another half of the parent. So now we only have 12.5% of that parent material left. The rest has decayed into the daughter. And we could keep going, a fourth half-life, a fifth half-life, and so on. We just keep taking away half of what's left of the parent. When you graph this, your graph will always look like this. It doesn't matter which of the isotopes we're talking about. At your 0 half-life mark, you're always going to have 100% of the parent. After your first half-life, you will have 50% of the parent and 50% of the daughter. At your second half-life, you lost half of the parent, so the 50 drops down to 25. At your third half-life, we lose half of the 25. We drop down to 12.5, and so on and so forth. Now, if you're thinking this through, you hopefully realize that if we keep taking away half, we're never going to get to 0. Because if you take away a half and a half and a half and a half, you'll never reach 0. So the parent material will never completely decay, and the daughter material will never reach 100%. Now, every isotope has its own unique half-life. Carbon-14 takes 5.7 times 10 to the third years, or 5,700 years for half of it to decay. Potassium-40 has a much longer half-life. It takes 1.3 billion years for half of the potassium to decay. Uranium, 4.5 billion years. Rubidium-87, 49 billion years, a huge amount of time. What's key about these half-lives is that half-lives never ever change. Carbon-14 will always take 5,700 years to go through a half-life. It doesn't matter what you do to it. You can heat it, you can cool it, you can crush it, you can cut it in half. It doesn't matter what you do. The half-life will always stay the same. And that is the key to using this process. So let's look at a couple of practice questions. Okay, question 1. An ancient bone was found and analyzed and found to contain carbon-14 that had decayed for nearly 2 half-lives. They want to know how old the bone is. Okay, well, we know that 1 half-life for carbon is 5,700 years. So if it has gone through 2 half-lives, it means it went through that 2 times. So 5,700 times 2 is going to equal 11,400 years. Okay, let's look at a second problem. An igneous rock contains 1/2 of its original amount of potassium-40. How old is the rock? Okay, so they're telling us that this rock contains 1/2 of what it originally had. So we're going to refer back to that chart that we looked at before. This chart will help you with any of these questions. My advice is to always draw this out on your paper and then use it for as many questions as you need to. Okay, so the rock has 50% of its potassium-40. So we know we started off with 100%, and if I'm left with 50%, that means it only went through 1 half-life. So for potassium-40, 1 half-life is 1.3 billion years. So that's how old this rock would be. Let's look at another one. After 11,400 years, how much carbon-14 would remain in a fossil? Okay, so now they're giving us a longer amount of time, and we have to determine
when this fossil died and how much carbon-14 would be remaining. So we know that the half-life for carbon-14 is 5,700 years. That's how long it takes for half of the carbon to decay. We have to figure out how many half-lives would go into this total amount of time. So it turns out for this problem that if you multiply 5,700 by 2, you will get 11,400. So this is going to be equal to 2 half-lives. So again, we're going to want to use that same chart. So we started with 100%. After the first half-life, we're down to 50. After the second half-life, we're down to 25. So the answer for this question is there'd be 25% of the carbon-14 left. All right, question 4. If radioactive material were cut into pieces, what would the half-life of each piece be? So do you remember what we talked about before? Right, half-life never changes. It doesn't matter if you cut it into pieces. It's going to be the same. Okay, let's look at 2 more questions. So what is the approximate age of an igneous rock that contains only 1/4 of its original potassium-40? So there's only 1/4 of it remaining. So that's the key to figuring this out. So again, I need that chart. Well, if there's only 1/4 left, that means it went through 2 half-lives, because 2 half-lives gets you to a 1/4. We're dealing with potassium-40, so 1 half-life is 1.3 billion years. Now we said it had to go through 2 half-lives. So we're going to simply multiply this by 2, and that will give us 2.6 billion years. That's the age of this rock. And for the last practice question, a sample of wood found in an ancient tomb contains 25% of its original carbon-14. What is the approximate age of this wood sample? Okay, so it has 25%. So I come back up to this chart. So 25% again, that's 2 half-lives. Well, I know for carbon-14, each half-life is 5,700 years. If there have been 2 half-lives, it means this piece of wood is 11,400 years old. Okay, so those were some practice questions. We'll be doing many more in class. Now, there are some other things that you need to be aware of when we're using this process. First of all, if you want to use this technique, you have to figure out which element to use. If an element has a short half-life, it means that it breaks apart quickly. And so after a short amount of time, it will have broken apart so much, it's going to be really hard to measure. There's going to be so little of it left. For example, out of the isotopes we've been looking at, carbon-14 has the shortest half-life, right? 5,700 years for half of it to decay. After around 70,000 years, there's not going to be enough carbon left to even measure. So you can only use carbon-14 for things that are not very old. If you want to date something that is very old, then you want to choose an element that has a long half-life. For example, uranium-238 has a half-life of 4.5 billion years. That means if you have a rock that formed 1,000 years ago, you would not be able to use uranium-238 because it did not go through any half-lives yet, right? It takes 4.5 billion years to go through one half-life. So the rock would have to be older than 4.5 billion years old in order to use the uranium, okay? So you have to think about whether you want an element with a short half-life or a long half-life. The other thing you need to think about is whether your element will be in the object that you're trying to date. All living things have carbon-14. Rocks don't. So if you're trying to find the age of a rock, you would not want to use carbon-14 because the rock doesn't have any of it. Same thing with uranium-238. That one is found in rocks, but it's not in living things. So if you have a fossil, uranium-238 is not going to help you. So you have to know what elements are in each object. So I hope this video helps you make a little bit of sense with radioactive dating. Come on in and see me
if you have any questions, and we can do a lot of practice together. The application of radioactivity chapter, but আমাদের ওই যে নেক্সট ক্লাসে যেটা বললাম না যে রক ডেটিং নিয়ে আমাদের এক্সপ্লেনেশনটা বলবো অ্যান্ড ইউজিং রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল অর হ্যান্ডলিং রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল সেফলি ওই রিলেটেড আমাদের ছোট একটা ডিসকাশন আছে। সো তাহলে ওইটা আমরা নেক্সট ক্লাসে অ্যাড করে দিব অ্যান্ড দেন উই উইল স্টার্ট ফিশন অ্যান্ড ফিউশন রিয়াকশন। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডেজ লেকচার। আল্লাহ হাফেজ।